ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা সিটেটের টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর আগের দিন আমরা চাইল্ড সেন্টার এডুকেশন সম্বন্ধে জেনেছি। আজকে আমরা প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে জানবো। আজকে আমরা কি কি জানবো সেটা একটু দেখে নিই। আজকে আমরা জানবো হোয়াট ইজ প্রোগ্রেসিভ এডুকেশন। আমরা জানবো এইমস অফ প্রোগ্রেসিভ এডুকেশন, যে প্রোগ্রেসিভ এডুকেশনের কি কি এইমস রয়েছে, লক্ষ্য রয়েছে। আমরা প্রিন্সিপাল অফ কারিকুলাম সম্বন্ধে জানবো, যে প্রোগ্রেসিভ এডুকেশনের প্রিন্সিপাল অফ কারিকুলাম সম্বন্ধে কি আছে প্রোগ্রেসিভ এডুকেশনে, সেটাও আমরা জানবো। আমরা জানবো এখানে মেথড অফ টিচিং সম্বন্ধে, রোল অফ টিচার কি হবে প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে, সেটাও আমরা জানবো। আমরা জানবো ডিউইস কনসেপ্ট অফ স্কুল, ডিউইস স্কুলের কনসেপ্ট সম্বন্ধে, স্কুলের তার ধারণা কী ছিল সেটাও আমরা জানবো। সঙ্গে সবার শেষে জানবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্বন্ধে। সে কোশ্চেন সম্বন্ধে আমরা জানবো না, কোশ্চেন আমরা সলভ করব। আমি দেখবো আপনারা সলভ করতে পারেন কিনা। তাহলে দেরি না করে শুরু করি। হোয়াট ইজ প্রোগ্রেসিভ এডুকেশন? প্রোগ্রেসিভ বাংলায় যদি এর অর্থ আমরা বের করি, কি আসবে? প্রগতিশীল। বাংলায় যদি প্রোগ্রেসিভ আপনারা যদি ডিকশনারিতে সার্চ করেন, আসবে কি? প্রগতিশীল বা উন্নত মান, এই টাইপের ওয়ার্ড আসবে। ঠিক আছে? তো এই যে প্রোগ্রেসিভ, এই কথাটা আমরা যে ট্র্যাডিশনাল মেথড বলি, যেখানে টিচারকে সেন্টার পয়েন্টে রেখে আমাদের হচ্ছে টিচিং দেওয়া হতো, তার ঠিক বিপরীত বা তাকে কাউন্টার করার জন্য ব্যবহার করা হয়। তার বিপরীত অর্থে এটাকে ব্যবহার করা হয়। মানে প্রোগ্রেসিভ এডুকেশনটাকে ট্র্যাডিশনাল যে মেথড ছিল তার বিপরীত হিসেবে বা কাউন্টার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, it is defined as an educational movement which gives more value to experience than formal learning. ফর্মাল লার্নিং কি? সাধারণত স্কুলে যেভাবে শিক্ষা দেওয়া হয়, যে টিচার নিজের খুশি মতন পড়াচ্ছেন, তার যেটা মনে হচ্ছে সেটাই পড়াচ্ছে, সেইভাবে যে স্টুডেন্টদের পড়ানো হচ্ছে, সেখান থেকে স্টুডেন্টরা যে শিখছে, সেগুলোকে বলা হচ্ছে ফর্মাল লার্নিং। ওকে, তো বলা হয়েছে যে এই যে আমরা বলছি প্রোগ্রেসিভ এডুকেশন, এখানে কি স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সের ওপর বেশি জোর দেওয়া হয় বা বেশি ভ্যালু দেওয়া হয়, স্টুডেন্টদের অভিজ্ঞতার উপর। মানে ওরা হাতে নাতে কিছু করার মাধ্যমে শিখবে, সেটার উপর মেনলি এখানে জোর দেওয়া হয়। ইট ইজ বেসড মোর অন এক্সপেরিমেন্টাল লার্নিং দ্যাট কংক্রিট অন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ডস ট্যালেন্ট। মানে মেইনলি এখানে কার উপর জোর দিয়ে পড়ানো হবে? এক্সপেরিমেন্টাল লার্নিং, মানে স্টুডেন্টরা করার মাধ্যমে শিখবে, লার্নিং বাই ডুইং, কিছু এক্সপেরিমেন্ট করার মাধ্যমে ওরা শিখবে। ওকে, নেক্সট কি বলা হয়েছে? দ্য আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট এইম টু মেক স্কুলস মোর এফেক্টিভ এজেন্সিস অফ আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ প্রোগ্রেসিভ এডুকেশন। মানে আমাদের স্কুলকেই প্রোগ্রেসিভ এডুকেশনের সাথে অ্যাসোসিয়েট করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে। আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের ভারতবর্ষ হলো একটা ডেমোক্রেটিক কান্ট্রি। ঠিক আছে? যেখানে মানে আমরাই সরকার নির্বাচন করি, প্রত্যেকের এখানে আমাদের সমান অধিকার রয়েছে। তাহলে এটা স্কুল কি হবে? এটা স্কুলের মাধ্যমেই, একটু পরে আমরা দেখব জন ডিউই মেনলি বলেছেন যে স্কুলের মাধ্যমেই আমরা হচ্ছে যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো থাকবে বা আমাদের মধ্যে একটা যে ভালো সোসাইটি আমাদের তৈরি করতে হবে, মেনলি আমরা স্কুলের মাধ্যমেই সেটাকে আমরা করে থাকব। এর জন্যই আমরা এখানে দেখছি যে স্কুলকে প্রোগ্রেসিভ এডুকেশনের সাথে অ্যাসোসিয়েট করা হচ্ছে। ওকে, দেখুন প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে আরও কী কী দেওয়া আছে। প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে কি বলা আছে? ইট ডিসকারেজেস দ্য আইডিয়া অফ ট্র্যাডিশনাল ওয়ে অফ টিচিং অ্যান্ড মেজারিং দ্য স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যান্ড এমফাসাইজাইজ মোর অন দেয়ার থিঙ্কিং। মানে ট্র্যাডিশনাল নিয়মে কী ছিল? ট্র্যাডিশনালে ছিল যে আমরা দেখতাম যে একটা স্টুডেন্ট কতটুকু পারে বা কতটুকু শিখেছে, সেটা আমরা বিচার করতাম তার রেজাল্টের মাধ্যমে। কিন্তু এখানে তার রেজাল্টের মাধ্যমে না, এখানে স্টুডেন্টদের থিঙ্কিংয়ের ওপর, মানে ওদের চিন্তা ভাবনার ওপর আমরা কি বেশি জোর দিব। এরপরে কি বলা আছে? প্রোগ্রেসিভ এডুকেশন ইজ প্রিন্সিপালি অ্যাসোসিয়েটেড উইথ জন ডিউই, হু ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এডুকেশনাল থিঙ্কার অফ মডার্ন টাইমস। জন ডিউই, আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনেও পড়েছিলাম যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা অ্যাডভোকেট করেছিলেন জন ডিউই। তো
আমরা যখন গান্ধীজি পড়ি বা ঋষি অরবিন্দ পড়ি আমরা তাদের দেখি তাদের একটা হচ্ছে তারা এডুকেশনাল থিঙ্কারও ছিল, তাদের একটা যে এডুকেশনাল ফিলোসফি রয়েছে, তেমন জন ডিউইরও একটা এডুকেশনাল ফিলোসফি রয়েছে, যেই ফিলোসফির থেকেই মেনলি প্রোগ্রেসিভ এডুকেশনটা এসেছে। ঠিক আছে, দেখুন এই কথাটার মাধ্যমে আমরা প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে জন ডিউই কি বলতে চেয়েছেন সেটাকে একটু ভালোভাবে বুঝতে পারবো। কি বলেছে? মেক এ চাইল্ড অ্যাজ এক্সপেরিমেন্টালাইজড, মানে একটা চাইল্ড কীরকম হবে, ওর মধ্যে সবসময় এক্সপেরিমেন্ট করার কৌতূহল ওর মধ্যে সবসময় থাকবে। মানে কোনো কিছুকে আমি এক্সপেরিমেন্ট করব। মানে আপনারা 3 ইডিয়টস মুভি দেখেছেন, 3 ইডিয়টস মুভিতে র্যাঞ্চো যে ক্যারেক্টারটা ছিল, ও সব কিছু যে যন্ত্র পেত সেটাকে কি খুলে দিত, যে যন্ত্রটা কিভাবে ওয়ার্ক করছে সেটা জানার জন্য। তার মধ্যে কি ছিল, যে সব কিছুকে জানার ইচ্ছা, যে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা সব কিছুতে। তো এটাই জন ডিউই বলেছেন যে একটা চাইল্ড কি হবে, সব কিছুকে ও এক্সপেরিমেন্ট করার মাধ্যমে শিখবে, ওর মধ্যে যে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করার কৌতূহল ওর মধ্যে থাকবে। দেখুন, ডিউই ইজ অ্যান এক্সপেরিমেন্টালিস্ট অ্যান্ড হি ওয়ান্টস এভরি চাইল্ড টু বি অ্যান এক্সপেরিমেন্টালিস্ট অর এ ডিসকভার, মানে কোনো কিছুকে ও খোঁজার চেষ্টা করবে। দেয়ারফোর দ্য এইম অফ এডুকেশন ইজ টু এনাবেল চাইল্ড টু এ ডিসকভার দ্য ট্রুথ অ্যান্ড কাল্টিভেট দ্য হ্যাবিট অফ এক্সপেরিমেন্টেশন। মানে আমাদের মধ্যে এই হ্যাবিটটাকে গ্রো করতে হবে, বা চাইল্ডদের মধ্যে এই হ্যাবিটটাকে গ্রো করতে হবে, যেন ওদের মধ্যে কিছু খোঁজার, নতুন কিছু খোঁজার কৌতূহল যেন ওদের মধ্যে, বা অভ্যাস যেন ওদের মধ্যে তৈরি হয়। তো জন ডিউই প্রোগ্রেসিভ এডুকেশনের এইম সম্বন্ধে কি কি বলেছেন সেটা একটু আমরা দেখি। কি বলেছেন দেখুন, প্রথম, টু রিফর্ম অ্যান্ড রিকনস্ট্রাক্ট দ্য সোসাইটি থ্রু এডুকেশন, মানে আমাদের যে সমাজ আছে সেটাকে আমরা রিফর্ম এবং রিকনস্ট্রাক্ট, পুনর্গঠন বা নতুনভাবে তৈরি আমরা কার মাধ্যমে করতে পারি? একমাত্র এডুকেশনের মাধ্যমেই করতে পারি, বা আমরা করব, এডুকেশনের মাধ্যমেই করব। নেক্সট কি? টু এনাবেল দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাডজাস্ট টু দ্য চেঞ্জিং সোশ্যাল এনভায়রনমেন্ট। আমরা দেখি যে আমাদের সমাজে প্রায়ই কিন্তু সোশ্যাল চেঞ্জ ঘটে যাচ্ছে। আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি পুরোটাই নতুন পরিবেশ, বা কিছুদিন পর পর কিছু চেঞ্জেস আমাদের সমাজে বিভিন্নভাবে দেখা যায়। তাহলে আমাদের কি একটা ইন্ডিভিজুয়াল বলতে এখানে স্টুডেন্টদের কথা বলা হয়েছে, যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এমনভাবে তৈরি করব যেন আগামীতে ও যেন আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টে যে চেঞ্জেসগুলো হচ্ছে তার সাথে নিজেকে যেন অ্যাডজাস্ট করতে পারে। ওকে, এরপরে কি আছে? টু ডেভেলপ দ্য চাইল্ড ফুলি অ্যাকর্ডিং টু হিজ ইন্টারেস্ট, অ্যাবিলিটিস অ্যান্ড নিডস, মানে আমরা চাইল্ডকে কিভাবে ডেভেলপ করব, যেটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে বলেছে, যে তার ইন্টারেস্ট, অ্যাবিলিটি এবং নিডস অনুযায়ী। যে গান ভালোবাসে তাকে আমরা বলবো নে তুই গানটাই ভালো মতো শেখ, যে আর্ট করতে ভালোবাসে তাকে সেইটা করারই সুযোগ দিতে হবে। মানে এরকম হবে না যে একজন গান ভালোবাসে তাকে আমি বলছি না তোর এগুলো করতে হবে না, তুই অঙ্ক কর ভালো মতো। ঠিক আছে, নেক্সট, টু ক্রিয়েট সোশ্যাল এফিসিয়েন্সি ইন দ্য চিলড্রেন, মানে সামাজিক দক্ষতা একটা শিশুর মধ্যে কি তৈরি করতে হবে। অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের মধ্যে বা মানুষের মধ্যে আমরা বড় হয়ে যাই, আমাদের মধ্যে জ্ঞান তো প্রচুর থাকে, পুঁথিগত বিদ্যা তো প্রচুর থাকে, কিন্তু সমাজে আমরা মানুষের সাথে মিশতে পারি না, কার সাথে কীভাবে কথা বলবো সেটা করতে পারি না, সমাজে আমাদের মধ্যে ডিসিশন মেকিং আমাদের মধ্যে থাকে না, বিভিন্ন বিষয় আমাদের মধ্যে ল্যাক করে। তো আমাদের সমাজকে ভালো মতো চলার জন্য যেই দক্ষতাগুলো প্রয়োজন, লিডারশিপ কোয়ালিটিও হতে পারে সেখানে, সেই বিষয়গুলো আমাদের মধ্যে তুলে ধরতে হবে। এখানে আরও কিছু আসবে, যেহেতু আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি তাই ডেমোক্রেটিক ভ্যালুস, পিস, টলারেন্স ইত্যাদি ভ্যালুস আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। নেক্সট, টু ডেভেলপ ডেমোক্রেটিক ভ্যালুস অ্যান্ড আইডিয়াস ইন দ্য চাইল্ড, যেটা আগেরটাতে আপনারা একটু আভাস পেয়ে গিয়েছিলেন, যে আমরা স্টুডেন্টদের মধ্যে কি বা বাচ্চাদের মধ্যে কি ডেমোক্রেটিক যে ভ্যালুসগুলো আছে, যে আমরা সবাই সমান, কেউ বেশি না কেউ কম না, এই যে ভ্যালুসগুলো, বা আমাদের মধ্যে টলারেন্স, স্যাক্রিফাইস ইত্যাদি যে ভ্যালুসগুলো রয়েছে ইত্যাদি আমাদের স্টুডেন্টদের মধ্যে কাল্টিভেট করতে হবে, স্টুডেন্টদের মধ্যে এগুলো বিকাশ করতে হবে, ডেভেলপ করতে হবে। নেক্সট, টু প্রোভাইড এডুকেশনাল অপরচুনিটিস টু অল সিটিজেন, সব সিটিজেন যেন বা সব নাগরিক যেন
এডুকেশনের থেকে বঞ্চিত না থাকে সেটাও আমাদের দেখতে হবে। টু ইনস্টিল, ইনস্টিল মানে ধীরে ধীরে কোনো কিছু নেওয়াকে বলা হয়েছে ইনস্টিল। ওকে, টু ইনস্টিল দ্য হ্যাবিট অফ এক্সপেরিমেন্টেশন ইন চিলড্রেন, মানে স্টুডেন্টদের মধ্যে ধীরে ধীরে কি গ্রো করবে বা কি ডেভেলপ করব, ইনস্টিল মানে ধীরে ধীরে ওর মধ্যে এক্সপেরিমেন্টেশন আমরা ইনস্টিল করব, ধীরে ধীরে ওর মধ্যে এক্সপেরিমেন্টেশন মানে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা, এই কৌতূহলগুলো ওর মধ্যে ডেভেলপড হবে। এরপরে কি থাকবে, টু রিমুভ সোশ্যাল ইভিলস অ্যান্ড মেক সোসাইটি গুড প্লেস ফর লিভিং, মানে সোসাইটির থেকে আমাদের যে খারাপ বিষয়গুলো থাকবে, যেমন কি কি হতে পারে খারাপ বিষয় বলতে সোসাইটিতে হতে পারে কুসংস্কার, বা আমাদের বিভিন্ন কমিউনিটির মধ্যে যখন আমরা বিভিন্ন ঝগড়া বিবাদ কমিউনালিজম দেখি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ভারতের সমাজের কাছে ইভিল। চাইল্ড লেবার বা আমরা বলতে পারি যে ওমেন এডুকেশনের প্রতি গুরুত্ব না দেওয়া, এগুলো হচ্ছে আমাদের সোসাইটিতে ইভিল। ঠিক আছে, তো এগুলোকে আমাদের দূর করতে হবে এবং সোসাইটিতে আমাদের কি একটা গুড প্লেস ফর লিভিং তৈরি করতে হবে, যে বাঁচার জন্য সোসাইটিটা খুব সুন্দর জায়গা, ভালো জায়গা, এটা আমাদের তৈরি করতে হবে। নেক্সট, to enable the child to discover the truth himself so as to prepare the child to stand on his own feet, মানে দেখুন যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথায় এখানে একটু মিল পাবেন, যে ওকে যে ট্রুথটা আছে, যেটা সত্যটা আছে সেটা বা নলেজটা আছে সেটা ও নিজে ডিসকভার করবে, হিমসেলফ ডিসকভার করবে, যেন সে নিজের পায়ে খাড়া হতে পারে। দেখুন, স্ট্যান্ড অন হিজ ওন ফিট মানে ও নিজে নিজে শিখবে, টিচার ওকে গাইড করবে কিন্তু শিখবে ও নিজে, যেন কি ওর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ওর মধ্যে জাগে। যেমন অনেক সময় দেখেন আপনারা অনেকেই আছেন সেলফ স্টাডি করেন, যে সেলফ স্টাডি যখন করে আপনারা কিছু শেখেন তখন দেখবেন আপনাদের এতটা আত্মবিশ্বাস হয়ে যায় যে কখনো কখনো মনে হয় যে না ওই 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 পরীক্ষাটা আমি দিব না, আমি সেলফ স্টাডির মাধ্যমেই দেখব, আমি সেই সেলফ স্টাডির মাধ্যমেই সেই পরীক্ষাটাকে ক্র্যাক করব, মানে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে। তাহলে কেন কাজ করছে? তার কারণ আপনি সেই জ্ঞানটা নিজে নিজে নির্মাণ করেছেন, তাই আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে এসেছে। তো এটাই এখানে বলেছে যে বাচ্চারা কি করবে, বাচ্চাদের মধ্যে ডিসকভার করতে দিতে হবে সত্যটা, যেন ও নিজেই নিজে ডিসকভার করে। ওকে, তাহলে সেই জন ডিভির মতেই প্রোগ্রেসিভ এডুকেশনে প্রিন্সিপাল অফ কারিকুলাম কি ছিল একটু দেখে নেই। হি রিকমেন্ডস দ্যাট দিস এডুকেশন শুড বি গিভেন থ্রু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেড নট থ্রু চক অ্যান্ড টক লেসেন্স, মানে আমরা জেনারেলি এখন কি দেখি, চক অ্যান্ড টক, মানে চক দিয়ে লিখছি আর মুখ দিয়ে কথা বলছি, তার মাধ্যমে আমরা জ্ঞান দিই। তো এখানেই বলা হয়েছে যে এটার মাধ্যমে না, মেনলি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমেই মেনলি আমার কি স্টুডেন্টদের পড়াতে হবে। ওকে, এর জন্য কি করতে হবে, কারিকুলামে ইউটিলিটি রাখতে হবে, মানে যেটা আমরা কারিকুলামে শেখাচ্ছি সেটা যেন ইউজ করতে পারে। এটা আমি পড়িয়ে গেলাম, দেখা গেল সেটার কোনো ইউজই নেই, সেটার বাস্তবে কোনো ইউজই করতে পারছে না, তো সেটা যেন না হয়, যেটা আমরা বাচ্চাদের শেখাচ্ছি তার যেন ব্যবহারিক মূল্য থাকে। এরপরে আছে ফ্লেক্সিবিলিটি, মনে রাখুন যখনই আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলি সেখানে ফ্লেক্সিবিলিটি চলে আসে, তাহলে সেটার সঙ্গে সেই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা কে বলেছিলেন, জন ডিভি। তাহলে এই যে প্রোগ্রেসিভ এডুকেশন এটাও জন ডিভির প্রিন্সিপাল থেকে নেওয়া, তাহলে এখানেও কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা কিছু না কিছু চলে আসবে। তাই ফ্লেক্সিবিলিটি থাকবে, আমাদের কারিকুলাম কখনোই স্ট্যান্ডার্ড হবে না যে পার্টিকুলার এটাই পড়তে হবে, রিজিড হবে না, যে যে যেটা পড়তে চায় তার সেখানে ইন্ডিভিজুয়ালাইজেশনের ব্যবস্থা থাকবে, মানে ফ্লেক্সিবিলিটির এখানে ব্যবস্থা থাকবে। এরপরে নেচার অফ চাইল্ড, আমাদের স্টুডেন্টদের যে নেচার সেটা অনুযায়ী পড়াতে হবে। তো আপনারা যদি লক্ষ্য করেন, একটা স্টুডেন্ট 6-7-এও আয়তক্ষেত্র পড়ছে, আবার 9-10-এ গিয়েও আয়তক্ষেত্র পড়ছে, তাহলে একটা 6-7-এর স্টুডেন্টদের যে নেচার হবে, একটা 9-10-এর স্টুডেন্টদের নেচারটা পার্থক্য থাকবে সেই নেচারের মধ্যে। তাই আমি কিন্তু কখনোই দুজনকে সেম প্রসেসে পড়াবো না, বা দুজনের কারিকুলাম কখনোই কিন্তু সেম হবে না। আমি দেখব যে কারিকুলাম তৈরি করার সময় আমি কাদের জন্য তৈরি করছি, সেই স্টুডেন্টদের নেচার কীরকম, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমি কারিকুলাম তৈরি করব। এরপরে আছে সোশ্যাল এফিকেসি, তো আপনারা এফিসিয়েন্সি, নট এফিকেসি, এফিসিয়েন্সি, সামাজিক দক্ষতার উপরও কিন্তু
এখানে জোর দেওয়া হবে। ঠিক আছে, তো যেটা এর আগেও আমরা বলেছিলাম যে সামাজিক দক্ষতার মধ্যে কোন জিনিসগুলো আসতে পারে, যে সমাজে চলার জন্য যেই গুণগুলো আমাদের প্রয়োজন, টলারেন্স, লিডারশিপ কোয়ালিটি ইত্যাদি এখানে প্রয়োজন হবে। এরপরে কি আছে, এক্সপেরিমেন্টেশন। মানে একটু আগে আপনারা দেখলেন যে জন ডিবি কিসের উপর জোর দিচ্ছে, যে বাচ্চাদের আমরা তৈরি করব যে ওদের মনে যেন এক্সপেরিমেন্ট করার, কোনো কিছুকে কিভাবে হচ্ছে সেটাকে ডিসকভার করার, মানে রিসার্চ করার এই প্রবণতাগুলো যেন বাচ্চাদের মধ্যে তৈরি হয়। তাই কারিকুলামটাকেও আমি এমনভাবে তৈরি করব বাচ্চাদের মনে যেন এক্সপেরিমেন্ট, বিভিন্ন নতুন নতুন এক্সপেরিমেন্ট করার ইচ্ছা জাগে। এরপরে কি আছে, রিলেটেড টু লাইফ। অবশ্যই আমরা কারিকুলাম যে তৈরি করব আমাদের লাইফের সাথে যেন সেখানে যেন রিলেশন থাকে। আমরা কারিকুলামে এমন জিনিস রাখবো না যে আমাদের লাইফে কাজেই লাগছে না। আপনারা লক্ষ্য করুন, আমরা যে কারিকুলাম তৈরি করা হয়, আপনারা সায়েন্স পড়ুন বা যে কোনো ধরনের কবিতা গদ্য পড়ুন, দেখুন কোথাও না কোথাও সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে বা সমাজ জীবনের সাথে কিন্তু জড়িত থাকে। ঠিক আছে, তো কারিকুলামের এই বিষয়গুলো এখানে খেয়াল রাখতে হবে। মেথড অফ টিচিংয়ের কথা কি বলেছে দেখুন, লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং মানে কি, যে আমরা যখন করছি, করার মাধ্যমে আমরা শিখছি। যেমন আপনি যদি গাড়ি চালানো শেখেন, আপনি কি ইউটিউব দেখে গাড়ি চালানো শিখতে পারবেন? আপনি কিন্তু সেটা লার্নিং করবেন কখন, বাই ডুইং, করার মাধ্যমেই কিন্তু সেটা আপনি লার্নিং করবেন। তো বাচ্চাদের যখন আমরা শেখাবো, ওদের হাতে নাতে অ্যাক্টিভলি পার্টিসিপেশনের মাধ্যমে শেখাবো, যেন ওদের লার্নিংটা বাই ডুইং হয়, করার মাধ্যমে যেন ওরা শেখে। নেক্সট, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। মানে ওরা নিজের থেকে যেন ওদের এক্সপেরিমেন্ট হয়, ওদের যেন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়। মানে ওদের থেকে যেন ওরা যেন নিজেই অভিজ্ঞতাটা নিতে পারে, যেটা যারা শিখছে তারা প্রত্যেকে যেন নিজের থেকে অভিজ্ঞতা নিয়ে কিন্তু শিখতে পারে, সেটাই হচ্ছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। যেমন আপনি কাউকে কোনো একটা জায়গা সম্বন্ধে পড়ালেন, ঠিক আছে, তো জায়গা সম্বন্ধে পড়ালেন, তার থেকে যদি সেই জায়গাটায় ওকে নিয়ে গিয়ে জায়গাটা দেখানো যায়, তাহলে কি ও ভালো মতো শিখবে? তাহলে সেগুলো কি হবে, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। ওকে, এরপরে আছে ইন্ডিভিজুয়ালাইজ অ্যাপ্রোচ। যে আপনারা জানেন যখন আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলছি বা প্রোগ্রেসিভ এডুকেশনের কথা বলছি, সেখানে কি স্টুডেন্টদের নিড অনুযায়ী আমরা পড়াবো। তাহলে স্টুডেন্টদের যদি আমরা নিড অনুযায়ী পড়াই, তাহলে সেখানে ইন্ডিভিজুয়ালাইজ অ্যাপ্রোচ চলে আসবে। এক একজনের এক একটা নিড থাকবে, তাহলে সেখানে কি আসবে, ইন্ডিভিজুয়ালাইজেশন চলে আসবে। এক একজনের যে নিড থাকবে সেই অনুযায়ী আমাকে তাকে পড়াতে হবে। নেক্সট, প্রজেক্ট মেথড। আমরা এখন 11-12 সবাই দেখি আমরা প্রজেক্ট মেথড করি। তাহলে প্রজেক্ট মেথডের মাধ্যমে আপনারা দেখুন, আপনারা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পান। আপনাদের দেওয়া হয় যে আপনারা যেই জায়গায় থাকেন সেই জায়গায় কোনো একটা নামি দামি লোকের আপনাদের বলা হয় যে তাদের ইন্টারভিউ নিতে। তাহলে আপনারা সেখানে যান, সেই লোকটার সাথে গিয়ে ডাইরেক্ট অভিজ্ঞতা নিচ্ছেন, ডাইরেক্ট গিয়ে কথা বলছেন, তার থেকে বিভিন্ন প্রশ্ন করছেন, ডাইরেক্ট অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আপনারা শেখার চেষ্টা করছেন। তাহলে সেটাও দেখুন ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনারা, এবং আপনাদেরকে লার্নিং বাই ডুইংও হচ্ছে। এরপরে আছে এক্সপেরিমেন্টাল মেথড। মানে আমরা যে সায়েন্স শিখি, সায়েন্সে 11-12 যখন আমরা শিখি, পুরোটাই দেখুন এক্সপেরিমেন্টাল মেথডের মাধ্যমে শিখি। আমরা যাচ্ছি, এটার মধ্যে এটা দিচ্ছি, ওটার মধ্যে ওটা দিচ্ছি, দেখছি কি হয়, এক্সপেরিমেন্টাল মেথড। ওকে, তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে টিচিং মেথড সম্বন্ধে। এরপরে আসবে রোল অফ টিচার, যে প্রোগ্রেসিভ এডুকেশনে একজন টিচারের রোল কি হবে, সেটা কি বলেছে দেখুন। দ্য টিচার হ্যাজ টু অবজার্ভ, প্ল্যান অ্যান্ড encourage the activities of the pupils and provide natural environment and experience. In this way, the teacher is a friend, a guide and a helper and a philosopher. তার মানে দেখুন যে এখানে এটা বলেনি যে কখনোই, বা আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মানে কখনোই এটা মানে ভাববো না বা বলবো না যে টিচারের কোনো রোল থাকবে না। টিচারের রোল অবশ্যই থাকবে। টিচার কি অ্যাজ এ গাইড হিসাবে কাজ করবে। টিচার কি করবে, অবজার্ভ করবে, প্ল্যান করবে, স্টুডেন্টদের এনকারেজ করবে, মোটিভেট করবে যে কিভাবে স্টুডেন্ট কাজটা করবে। এবং কিন্তু দেখুন এখানে বলা হয়েছে টিচার কি হবে, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। আমরা যেমন বলি যে একজন টিচার হবে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। একজন স্টুডেন্ট অবশ্যই
অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করবে এবং টিচার কী করবে, ভালো মতো অবজার্ভ করবে, দেখবে যে স্টুডেন্টটা ঠিক দিকে যাচ্ছে কিনা, যদি না যায় তাকে গাইড করবে, বন্ধুর মতো বোঝাবে। ওকে, তো এখানে আরও যে কথাগুলো বলেছে যে একজন টিচার আরও কী করবে, ওর মধ্যে ডেমোক্রেটিক যে ভ্যালুসগুলো আছে সেগুলো ডেভেলপ করার চেষ্টা করবে। দেখুন, ডিভিস কনসেপ্ট অফ স্কুল সম্বন্ধে ডিভিস কী ছিল। ডিবি বলেছেন স্কুল এজ এ স্পেশালাইজড ইনস্টিটিউশন। স্কুল কি একটা স্পেশালাইজড ইনস্টিটিউশন। কেন বলেছে দেখুন, আমরা যদি লক্ষ্য করি আমরা স্কুলেই কিন্তু সব কিছু শিখি, তাই না? আমরা কোঅপারেশন, ফেলো ফিলিং, ফেইথ, স্কিল, রেগুলারিটি। ফেলো ফিলিং বলতে কি, ফেলো বলতে আমার পাশের জন, মানে আমার যার সাথে আমার সহকর্মী, বা এখানে হচ্ছে ধরুন আমার একটা স্টুডেন্ট যখন বড় হচ্ছে তার যে বন্ধু আছে সে হচ্ছে তার ফেলো। ফেলো ফিলিং, ফেলো ফিলিং। আজকে বন্ধুটা খুব দুঃখী আছে, তাহলে ওর দুঃখী অনুযায়ী ও ও খারাপ পাচ্ছে, আমি হাসছি ওর খারাপ দেখে, তাহলে সেটা তো ভালো না। তাহলে ফেলো ফিলিং ডেভেলপ করানো, একটা তোমার পাশের বন্ধুর মন খারাপ, সেখানে তুমি সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে, সেগুলো হচ্ছে আমাদের ফেলো ফিলিং, প্যাশেন্স অ্যান্ড ডিসিপ্লিন। মানে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের সমাজে চলতে গেলে আমাদের যেই বিষয়গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা স্কুল থেকেই শিখি। তাই জন ডিবি স্কুলকে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দিলেন, একটা স্পেশালাইজড ইনস্টিটিউশনের সাথে তুলনা করলেন যে স্কুলেই মেনলি আমরা সব কিছু শিখব। এর জন্যই বলেছে দ্য টিচার প্লেস দ্য সেম রোল অ্যাজ দ্য প্যারেন্টস অ্যাট হোম। মানে একটা বাড়িতে একটা বাচ্চাকে গাইড কে করে, তার মা বাবা। তেমনি একটা স্কুলে বাচ্চাদের গাইড কে করবে, তার টিচার। এটার সাথেই অনেকটা মিল করে আপনারা মনে রাখবেন স্কুল অ্যাজ এ মিনিয়েচার সোসাইটি। মিনিয়েচার বলতে ক্ষুদ্র রূপ, ঠিক আছে? জন ডিবি বললেন যে স্কুল হলো একটা আমাদের সমাজের ক্ষুদ্র রূপ। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের সমাজে যেই ভ্যালুসগুলো প্রয়োজন সমাজে চলতে গেলে সেগুলো কিন্তু আমরা স্কুল থেকেই শিখি। আমাদের সমাজে আমরা যদি দেখি বিভিন্ন রিলিজিয়ানের লোক থাকে, বিভিন্ন হচ্ছে কাস্টের লোক থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানসিকতার লোক থাকে। আমরা যদি স্কুলে যাই সেখানেও কিন্তু আমরা দেখি একই জায়গায় আমরা বিভিন্ন রিলিজিয়ান বা বিভিন্ন কাস্টের বা বিভিন্ন মেন্টালিটি স্টুডেন্টরা কিন্তু একই জায়গায় কিন্তু থাকে। তো এখানে এর জন্যই জন ডিবি বলেছেন যে স্কুল হচ্ছে এটা মিনিয়েচার অফ দ্য সোসাইটি, যে আমাদের সোসাইটি যেটা তারই কিন্তু একটা ক্ষুদ্র রূপ হচ্ছে আমাদের স্কুল। সেখানেও আপনারা লক্ষ্য করেন আমাদের সমাজে যেমন আমরা বিভিন্ন বিষয় শিখি, কুকিং, সুইমিং, তারপর হচ্ছে উড ওয়ার্ক, কাঠের কাজ ইত্যাদি যেমন আমরা শিখি, তেমন বিদ্যালয়েও কিন্তু আমাদের কারিগরি শিক্ষার মাধ্যমে, ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে কিন্তু আমাদের ভবিষ্যতে কীভাবে চলবো সেটার কিন্তু জ্ঞান দেওয়া হয়, ঠিক আছে? তো সেখানেও মনে রাখবেন আমাদের সমাজে যেমন আমাদের গাইড করার জন্য আমাদের মা বাবারা থাকেন, তেমন স্কুলেও কিন্তু গাইড করার জন্য আমাদের টিচাররা থাকেন, এবং সেখানে কি সায়েন্টিফিক ওয়েতে আমরা কোনো কিছু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে আজকে একটা প্রশ্নে চলে আসি। এ প্রোগ্রেসিভ ক্লাসরুম, দেখুন কি অপশন আছে। গিভস প্রাইমেসি টু সাইলেন্ট লিসেনিং অনলি। সাইলেন্টলি স্টুডেন্টরা শিখবে, সাইলেন্টভাবে ওরা শুনবে। রেসপেক্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং লার্নার্স। ওকে, ইজ মার্ক ওরিয়েন্টেড, মানে প্রোগ্রেসিভ এডুকেশন হচ্ছে মার্কস ওরিয়েন্টেড। আরেকটা কি আছে, ইজ বেসড অন বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপাল অফ লার্নিং, যে লার্নিংয়ের যে বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপাল তার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ওকে, লার্নিংয়ের বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপাল বলতে আমরা যে বিহেভিয়ারিজম পড়েছি, যে বিহেভিয়ারিজমের যে প্রিন্সিপাল সেটার উপর ভিত্তি করে প্রোগ্রেসিভ এডুকেশন তৈরি হয়েছে। তো কি মনে হচ্ছে, মার্কস ওরিয়েন্টেড কি প্রোগ্রেসিভ এডুকেশন? মার্কস ওরিয়েন্টেড একদমই না, তাহলে এটা হবে না। বেসড অন বিহেভিয়ারিজমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে প্রোগ্রেসিভ এডুকেশন, নাকি ডিবির প্রিন্সিপালের উপর? ডিবির প্রিন্সিপালের উপর, তাহলে এটাও হচ্ছে না। গিভস প্রাইমেসি টু টু সাইলেন্ট লিসেনিং অনলি, যে কোনো শব্দ না করে শুনবো এটার উপর জোর দেওয়া হয়, এটা কি না? তাহলে একমাত্র 2 নম্বরটা এখানে সঠিক অ্যান্সার হবে। রেসপেক্টস ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং লার্নার্স, যে লার্নারের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে সেটাকে আমরা রেসপেক্ট করব। এর জন্যই তো বলা হয়েছে যে আমরা ইন্ডিভিজুয়ালাইজ
শিক্ষা দিবস, আমাদের কারিকুলামে ফ্লেক্সিবিলিটি থাকবে, এগুলো কখন হবে? যখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে রেসপেক্ট করব, বা এখানে আমাদের বলা হয়েছে ডেমোক্রেটিক ভ্যালুজের কথা বলা হয়েছে। নেক্সট দেখুন আরেকটা প্রশ্ন, এ ক্লাসরুম এনভায়রনমেন্ট অফ প্রোগ্রেসিভ এডুকেশন উইল নট হ্যাভ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটিটিউড, যে কোন অ্যাটিটিউডটা এখানে থাকবে না? ইনভলভমেন্ট অফ চিলড্রেন ইন দ্য ডিসিশন মেকিং, ওকে, creation of a fear-free learning environment, assessing individual differences of learners, maintaining external discipline by the teacher। তাহলে এখানে কিন্তু বলেছে কোনটা হবে না, ওকে, ইনভলভমেন্ট অফ চিলড্রেন ইন ডিসিশন মেকিং। তাহলে আমরা যেহেতু ডেমোক্রেটিক ভ্যালুর কথা বলছি, তাহলে অবশ্যই যেহেতু ক্লাসে সবাই আমরা সমান, তাহলে আমাদের কি ক্লাসের স্টুডেন্টদেরও ডিসিশনে ওদের পার্ট নিতে হবে, তাই এটা ঠিক আছে। কিন্তু আমাদের বলেছে কোনটা না, ক্রিয়েশন অফ এ ফেয়ার ফ্রি লার্নিং এনভায়রনমেন্ট, মানে ভয় পাবো না এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করব, সেটা তো ঠিকই আছে, আমাদের বলেছে কোনটা না। এরপরে আছে দেখুন অ্যাসেসিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অফ লার্নার্স, যে আমরা লার্নারের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে সেটা দেখব, এটাও ঠিক আছে। তাহলে অবশ্যই লাস্টেরটা হচ্ছে মেনটেনিং এক্সটার্নাল ডিসিপ্লিন বাই টিচার, এটাই এখানে হবে না, তাই 4 নম্বরটাই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।